আমরা পাবলিক যখন কোন একটা ওপিনিয়ন দেই আমরা একটা ইম্পালসিভ, এটা একটা অনেকটা ইম্পালসিভ। আমরা আমাদের ইমোশন গাইডেড একটা রেসপন্স প্রতিটা জিনিসে থাকে, কিন্তু যখন একটা যারা সরকার পরিচালনা করেন, যারা পলিসি মেকিং লেভেলে থাকেন, তাদেরকে যে কোনো একটা বক্তব্য, বিবৃতি বা যে কোনো অ্যাকশনে যেতে হলে তাদেরকে অনেকগুলো আসপেক্ট তাদেরকে চিন্তা করতে হয়। আমরা একটা বৃহত্তর বিশ্বে বসবাস করি যেখানে ওভারঅল ভূ রাজনৈতিক রিয়ালিটিটা কিরকম, আমার একটা স্টেটমেন্ট বা আমার একটা পদক্ষেপ আমার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে, আমাদের সহযোগী রাষ্ট্রগুলো কিভাবে নেবে, এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কি পড়তে পারে। আমার ধারণা এই জিনিসগুলো যারা পলিসি মেকিং লেভেলে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, স্টেট ক্রাফটের সঙ্গে যারা জড়িত, তাদেরকে এই জিনিসগুলো ভাবতে হয়, যেটা আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি না। তো এখানে যখন একটা ধরেন রাজনৈতিক সরকার থাকে, যাদের একটা জনপ্রিয়তার প্রশ্ন থাকে, তারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে খুব সিরিয়াসলি তারা আমলে নেয়। তারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় চিন্তা করে যে এর পসিবল রিপারকেশন পাবলিক সাইড থেকে কি হতে পারে। যেই দায়বদ্ধতাটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই থাকে না। সো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো পদক্ষেপ বা পলিসি হয়তোবা এটা কতটুকু জনপ্রিয় বা অজনপ্রিয় হবে সেটা বিবেচনায় না রেখে তার হয়তো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ফার রিচিং ইম্প্যাক্ট আমাদের সঙ্গে অন্যান্য দেশের রিলেশন থেকে কতটা এফেক্ট করবে সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেক অনেক পদক্ষেপ নিয়ে থাকেন, যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমাদেরকে জানানোও হয় না। তো এই ব্যাপারে আসলে সরকারের ভেতরে না থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা আসলে একটু জটিল আমার জন্য। ডক্টর ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রাশনা ম্যামের কাছে যাই। ব্যারিস্টার রাশনা ম্যাম, আমাদের প্রশ্ন আপনার কাছে যে আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও বিগত 15 বছরে গুম খুন নিয়ে তড়িঘড়ি থাকার কথা বলেছেন। বিচারের আগে সাজা কেন, এমন প্রশ্ন তুলেছেন। আপনি দাবি করেছেন দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, তাই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেশের ট্রাইব্যুনালে নয় আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা বলেছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি কি আপনি আস্থা রাখতে পারছেন না? আস্থার জায়গা উন্নয়নে সরকার আসলে এখানে কি করতে পারে? ব্যারিস্টার ইমাম। জি, ধন্যবাদ খালেদ ভাই। প্রথমেই বলবো প্রেক্ষাপটটা, আমি যে বক্তব্যটা দিয়েছিলাম ওটার প্রেক্ষাপটটা ছিল প্রথম দিকে ছিল, এবং জুলাই অভ্যুত্থানের কিছুদিন পরেই আমার মনে হয় এই বক্তব্যটা দেয়া। এবং প্রেক্ষাপটটা ছিল যে 15 বছর ধরে আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছিল এবং অনেকভাবে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা বা ক্ষমতাটা থাকা উচিত সেটা ভেঙে দেওয়া হয়েছিল। সো ওই প্রেক্ষাপটে আমার তখন অনেস্টলি মনে হয়নি যে মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধ বিচার করার ক্যাপাসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আছে। এবং তার জন্যই আমি বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি রেফার করে দেয়া হয় তাহলে হয়তো আরো সঠিকভাবে বিচারটা হবে। এবং তারপরে যেটা আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে গিয়ে ইউএন এর যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা ছিল সেখানেও আই বিলিভ এরকমই একটা সুপারিশ এসেছিল যে ক্ষমতাটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদেরও নানা ধরনের প্রশ্ন ছিল এবং তারাও বলেছিল রেফারেন্স হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা যেতে পারে। এটা ছিল মোটামুটি প্রেক্ষাপটটা। সো বিচার ব্যবস্থাকে যেহেতু নানাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত 15 বছরে, এটা তো ওভারনাইট বা ইভেন এক বছরে পুরোপুরি পাল্টে যাবে না। সো বিচার ব্যবস্থায় আমাদের এখনো নানা ধরনের সমস্যা আছে, হচ্ছে। কিন্তু তাই বলে যে কোনো ধরনের সংস্কারের উদ্যোগই নেওয়া হয়নি তা তো না। বড় ধরনের কয়েকটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে বিচারক নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের, এবং এই কমিশন অলরেডি অ্যাক্টিভেটেড এবং এনাদের অধীনেই কিন্তু লাস্ট যে নিয়োগগুলো হলো সুপ্রিম কোর্টে সেটা হয়েছে। এবং অনেকেই মনে করছে এই নিয়োগগুলো এর আগের বহু বছরের ওভারঅল নিয়োগের থেকে বেটার ছিল কোয়ালিটি ওয়াইজ। তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যারা বিচারকদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে, সেটাকেও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। ওই 16th অ্যামেন্ডমেন্টে যেটাকে বাতিল করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল আওয়ামী লীগ, সো সেটাও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। সচিবালয়টা এখনো যদিও বাস্তবায়ন করা হয়নি, মোটামুটি একটা কমিটমেন্ট পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ না হলে যেটা হবে, অন পেপার স্বাধীনতা থাকবে, বা মানে প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল হয় তাহলে হয়তো সত্যিকার অর্থে স্বাধীন হবে না বিচার বিভাগ। সো প্রবলেম এখনো আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটা কথা আমি বলেছিলাম যে এ ধরনের
বিচার যেগুলো এখন হচ্ছে এগুলো তড়িঘড়ি করে একেবারেই করা উচিত হবে না। কারণ অনেকেই যেটা করছিল, একটা দাবি উত্থাপিত করছিল যে ন্যায় বিচার না নির্বাচন আগে, যেটা আমার কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হয়েছে। কারণ ন্যায় বিচার এত তাড়াতাড়ি সম্পূর্ণ করাও ঠিক সঠিক হবে না। কারণ আমরা চাই যে এই বিচার, যে ট্রায়ালস গুলো হচ্ছে এগুলো যাতে আনকোয়েশ্চেনেবল হয়, মানে বহির্বিশ্বে এটা লেজিটিমেসি বা বৈধতা যাতে থাকে। যেরকম আওয়ামী লীগ আমলে প্রায় 2.5 বছরের মধ্যে সব তো কমপ্লিট করে ফেলেছিল এবং হাইলি কোয়েশ্চেনেবল ছিল, প্রত্যেকটা কনভিকশন কোয়েশ্চেনেবল ছিল, ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল ছিল। আমরা চাচ্ছি না এই ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল হয়। অনেকগুলো পদক্ষেপ তো ওনারা নিয়েছে, লাইভ ব্রডকাস্ট করছে, আইসিটি আইনে অনেকগুলো সংশোধন এনেছে। এখন কতদূর এফেক্টিভ হচ্ছে এটা হয়তো, এটার উপরে কমেন্ট করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করা উচিত, যে কত দ্রুততে বেশি দ্রুত আগানো কিন্তু উচিত না। তাড়াহুড়া না করার কথা বলতেছেন, অনেকদিন ধরে তাড়াহুড়া না করার কথা বলতেছেন। আমি বাংলাদেশের বিচার বিভাগ 15 বছর বা আওয়ামী লীগের আমলের 15 বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার 1 বছর একটা তুলনা করি, আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কিনা? কারণ আমার দেখার শর্ট সাইটেডনেস, আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না। আমার কাছে মনে হয় যে বিচার যেইখানে মানে জনগণ একটা কি বললো না মনে করলো, ক্ষমতাবানরা একটা কি বললো মনে না করলো, সেটার থেকে একটা ব্যালেন্স, একটা প্রোটেকশন কিন্তু সেইটা দিতে পারছে কিনা। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদের যারা জেলে আছেন তারা কেন জেলে আছেন, তাদের কেন জামিন হইতেছে না, এই খুনের মামলাগুলি কোথায় হইতেছে, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় আসলে কি আমরা ন্যায় বিচার পাইতেছি বা ন্যায় বিচারের জন্য আমাদের সেই সাহসটা আমরা করতে পারতেছি, যেটা আওয়ামী লীগের আমল থেকে একটু আলাদা? আমি কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখি না আসলে। জি, বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় খালেদ ভাই এখনো আসেনি। কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু তাই বলে সমস্যা যে নেই তা একেবারেই না। আমি কিছু উদাহরণ দিই। ধরেন যে এই যে কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, এই যে আওয়ামী লীগেরই নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্টে, ডিম ছোড়াছুড়ি থেকে আক্রমণ করা হলো, আইসিইউতে চলে গেছে অনেকে, এটা তো একেবারেই প্রত্যাশিত না, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল। যদি আগেরই কোর্টে সেই পরিবেশ বহাল থাকে এখন, তাহলে তো এটা দুঃখজনক। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস, যে নজিরটাকে স্থাপন করে দিয়ে গেছে। আপনি দেখবেন, এই কথাটা আমি আগেও বলেছি, যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সবসময় স্বচ্ছ হয়েছে এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপোজিশন ক্ষমতায় আছে। এবং এই কথাটা কিন্তু গত 3টা ইলেকশনে আমরা বলতে পারিনি। প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো, কোর্ট প্রাঙ্গণে পুলিশ ঢুকিয়ে দেয়া হলো, 100, 200, 300 পুলিশ, কোর্ট প্রাঙ্গণে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসলো। নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে। সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না। তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি, কথায় কথায় আন্দোলন করা, এটা আরেকটা এক্সাম্পল যে পরিবেশটা কিন্তু না, মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন, এই বিচার বিভাগের দলীয়করণ, বিচার অঙ্গনকে অপবিত্র করা, এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম। তাহলে এটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ কি আসলে হইল? আমরা আদালত প্রাঙ্গণে বিচারকদের শুনি, তারা ভয়ে জামিন দিতে পারেন না, কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে, ট্যাগ দেওয়া হইলে তারা আর মুখ দেখাতে পারবেন না। তাহলে আমরা তো ন্যায় বিচারটা মানে শুরু যারাই করুক, মানে আওয়ামী লীগ আমল এ একটা অবিচার হইছে দেখা এই আমলের অবিচার দিয়া তো আমরা তো মানে জাস্টিফাই একেবারে করতে পারবো না। অ্যাবসলিউটলি আপনি কারেক্ট যে আমরা জাস্টিফাই তো করতে পারবো না, বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে এরকম একটা প্র্যাকটিস চর্চা যখন হয়ে এসেছে এত বছর থেকে, এখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। কিন্তু আমার মতে এখন শীর্ষস্থানীয় যারা বিচার বিভাগে আছে, আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে আরো কয়েকজন, এনারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে, চেষ্টা করছে চেঞ্জগুলো আনার। যেরকম সচিবালয় নিয়ে, পৃথক সচিবালয় নিয়ে কিন্তু জোরে সোরে আওয়াজ তুলেছে আমাদের এই প্রধান বিচারপতি, এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ যেটা আমরা এতদিন দেখতে পারিনি। আরেকটা জিনিস ধরেন, যেটা দিয়ে আমি বলছি যে 12 জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো, মানে
এটা কেন হলো? কারণ দাবি দিচ্ছিল, মানে আদালত ওখানে চলে গেছে, মিছিল করেছে, ঘেরাও করেছে, দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠানো হলো। এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না। কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল, যে কিছুদিন অপেক্ষা করতেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন রিইনস্টেটেড হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ইনকোয়ারি করতো, ইনকোয়ারি করে তারা যদি দোষী সাব্যস্ত হতো তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান, সেই পদক্ষেপটা তখন। কিন্তু ওই পরিস্থিতি কিন্তু রাখেনি। এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব, কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল। এই যে এই মব পাঠিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রেমিসেসে এবং বাধ্য করেছে তাদেরকে ছুটিতে পাঠানোতে, এটা তো সরকারের হস্তক্ষেপ ছিল, বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল। এটা কিন্তু ছেড়ে দেয়নি প্রধান বিচারপতির উপর। এইসব প্রবলেমস আছে খালেদ ভাই, এইসব প্রবলেমস আছে, কিন্তু কিছু যে পদক্ষেপ দেখতে পারছি এটাও এতদিন দেখতে পারিনি, এতটুকুই আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ বেরিস ইমাম। আমি একটু ডক্টর আব্দুল আলী ইউসুফ এর কাছে আসি। যে ডক্টর ইউসুফ, বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন, বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন যথানিয়মে, রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই। কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব, আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে, আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন। এবং তিনি একটা তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা তার নাই। 2-3 দিন আগেও রাতভর একটা গুজব ছিল। এই গুজবটা হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে 25 জন বা 28 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, সেইটা তিনি রুখে দিতে চান, তিনি সেনা কর্মকর্তাদের করতে চান না। আপনি ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন? আমার প্রশ্ন হচ্ছে, ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে, আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে? এটা কি ভালো হইতেছে, নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো, যে আর্মি হইছো তোমরা একটু চাপে থাকো? ধন্যবাদ। একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে, যে আজকাল এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন কেউ একটা গুজব ছড়িয়ে বা একটা ডিসইনফরমেশন ডিসিমিনেট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তা না, এটা লোকজন বুঝতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাতে চাচ্ছি। এই যে একটা কুয়ের গুজব, আমরা নিজের এটাকে গুজব বলছি, রিউমার বলছি। তো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে 2 দিন আগে রাতে, এই গুজবটাকে হালে পানি পেয়েছে? এই গুজবটা থেকে কেউ রেসপন্ড করেছে? আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে, অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। আপনার 4টা এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে, যেটা রোটেশন হয় আর কি। আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয়, তাদের রেস্ট রিফিটিং দরকার হয়। দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা রিউমার ছড়িয়ে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো, এটা কি সফল হয়েছে? কেউ কি রেসপন্ড করেছে? কেউ রেসপন্ড করেনি না। কিন্তু ডক্টর ইউসুফ, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, যে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই, উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশাসনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে, এইটার এরকম একটা কনসিকুয়েন্স থাকতে পারে, উনার কাছে মনে হয়েছে যে এইভাবে এটা উনি রিয়েক্ট করবেন। এই ভিতর থেকে কথা বলার বা এই আমি নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না, কেউ না কেউ আমাকে কোনো না কোনো কিছু বলতেছেন যেটা আমি আসলে, তো ওইটার কি আপনার কাছে মনে হয় কিনা যে কেউ না কেউ তো উনাকে আসলে সত্যিই বলছেন, উনি তো আর এটা একদমই বানায়া বলেন নাই? এইটাও কি এখানে জি, এখানে একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে আপনি তথ্যটাকে কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা। এখানে তথ্যটা হচ্ছে ইয়েস, 4টা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, সাথে 4 দুগুণে 8টা পিকআপ ভর্তি সৈন্য বেরিয়েছে। এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড, তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে, লজিস্টিক মুভমেন্ট হতে পারে, অপারেশনাল মুভমেন্ট হতে পারে, দ্যাট ইজ ফর দ্য ভেরি পারপাস অফ পারফর্মিং দ্য ডিউটি হুইচ দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড আপন। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্যই তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয়। তো মুভমেন্টটা হয়েছে, এই তথ্যটা তো ভুল না, কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস। যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা কু অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে, একটা
ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে, জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে, আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এটা অত্যন্ত বাজে একটা অফেন্স। যারা এই ধরনের কাজগুলো করছেন, হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে, আপনারাও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে, তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান, বাট আপনি একটা নিউজ পেলেন, বাট নিউজটার যে বিশ্লেষণ, নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলিউটলি আপনার উপরে। আপনি এটাকে চেক করবেন, রিচেক করবেন, নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে, এটা বানোয়াট কিনা, অ্যান্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে, এটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন। কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফিয়ার মঙ্গারিং করবে, লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে। এগুলো তো আমার মনে হয় যে দিস আর ইল ইন্টেনশন, এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না। আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন, দেয়ার আর সাম পিপল যারা সবসময় চাবে আমাদের দেশ, যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি, আমরা সবসময় চেয়েছি, আমরা এখনো চাই, আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি। এই জন্য সরকার ঐক্যমত্য কমিশনও গঠন করেছে। উদ্দেশ্যটা একটাই, আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে, আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। যখনই কেউ এই ধরনের কোনো রিউমার ছড়ায়, আমার সঙ্গত কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে, হুম দে আর ট্রাইং টু হেল্প? তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে? আর দে ট্রাইং টু হেল্প আমাদের যে কি বলে যে শত্রুপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে, তাদের পরে তারা কাজ করছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সঙ্গত কারণেই মনের ভিতরে চলে আসে। ডক্টর ইউসুফ, আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই। একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন? তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন, রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন, তিনি মানে একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা, এরকম একটা ইয়ার মধ্যে তো তিনি যুক্ত থাকতেছেন আসলে। মানে এইটা কেন, মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে? ওনারা তো ক্ষমতায় থাকবেন না, ডিজিএফআই কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কিনা? ডক্টর ইউসুফ। ওকে ফাইন, আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তা অধিকার ধরে রাখার চেষ্টা করাটা, আচ্ছা চমৎকার একটা কথা বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বোঝা যায় পলিটিক্স, এটা আমি আমার একটা বক্তব্যে অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে চারটা মৌলিক যে মানে এগুলো আছে, স্তম্ভ আছে, মানে ক্ষমতার স্তম্ভ, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমি বলা হয়ে থাকে, দিস আর দি ফোর ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। এই চারটা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে। তো এই পাওয়ার গুলো তো ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস ইন এ সে। আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোন একটা সমস্যা হচ্ছে, সেটা ভেতরে হোক বাইরে হোক, যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায়, যখন ডিপ্লোম্যাটিক প্রসেস সেটেল করা না যায়, তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে। That means the military as an instrument of national power, they have to be fully aware of the political development within and outside of the country. So there is no harm in being politically aware. কিন্তু আপনি যেটা বলতে যাচ্ছেন বা যেটা অবশ্যই আপত্তিকর, যে whether he is involved in a party politics, that's very important. যদি মনে করেন এটা অ্যাবসলিউটলি, আমি যেটা মনে করি সেটা বলছি, জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা, উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার অতিরিক্ত সূক্ষ্মতা দেখা যেত, তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা। যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন, আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি, এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত। সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি, সার্বভৌমত্ব, এক্সটার্নাল সভরেনিটি অ্যাজ ওয়েল এজ ইন্টারনাল সভরেনিটি বোথ, এবং আমাদের যে থ্রেটস টু সভরেনিটি ক্যান ইমার্জ ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল এজ ফ্রম উইদিন। সো এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য ইফ হি মেইনটেইনস কমিউনিকেশন উইথ অল দি পলিটিক্যাল পার্টিস, কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে, আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না। আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত, কমিউনিকেশনটুকু তার মেইনটেইন করাই উচিত। আপনি দুইটা জিনিস বলতেছেন, আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত, কমিউনিকেশনও মেনটেন করা উচিত। অ্যাওয়ারনেসও থাকবে, আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে, কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে, সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত।
এখন কমিউনিকেশনের ক্ষেত্রে আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড চুজ থাকে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কীরকম কমিউনিকেশন করবেন আপনার একটা বায়াসও থাকে। এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে, যেমন ধরেন তাহলে তো বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত? যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারও কি একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত? যিনি দুদকে আছেন তারও কি করা উচিত? মানে আপনি কিভাবে এইটার সীমারেখাটা কিভাবে টানবেন যে একটা আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন? সবগুলির সাথে কথা বললো, ধরলাম তার বায়াস নাই, মানে কেন বলবেন এটা? রাইট, আপনি যেটা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক কি উনি বা যে কোনো দায়িত্বের লোক, আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না। না, এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে। আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, একটা জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটে এলিমেন্টস এর কথা আমি বললাম, জি, এর ভেতরে এখন অনেকে আবার ইয়েটাকে ইনক্লুড করছে, যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে, বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইং বলা হয়, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স। এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয় এটাকে ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল সর্ট অফ টক, কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি আবারও বলছি, ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। একজন সেনাপ্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, জিও পলিটিক্যাল রিয়ালিটিস, ইমার্জিং রিয়ালিটিস গুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর হিম টু লিড হিজ ট্রুপস ইন দি ওয়ার। So আমি ব্যক্তিগতভাবে মনে করি there is no harm in it if he continues communication with all the parties instead of just being biased towards one. এই ক্ষেত্রে আমরা উনাদেরকে ডাকি যে আমরা আমাদের প্রশ্নকে সহায়তা করতে তোমরা আসো, পরে উনারা যে কোনো কাজের জন্য যেটা উনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন, তারপরে উনাদের যদি এই বিচারের এই জায়গায়, মানে আমি অবশ্যই মানে মুশকিল হইলো, আমি এই গুম খুনের পক্ষে না, যারা অপরাধ করছে তারা তো বিচার করবে, কিন্তু এইটা এই চেয়ারকে অভিযুক্ত করাটা, এইটা আপনি আসলে কিভাবে দেখেন একজন আইনজীবী হিসাবে, এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন, সেজন্য আপনি একটু বলেন, আমরা একটু ডক্টর ইউসুফকেও শুনবো যে এটা উনি কিভাবে দেখেন। জি জি, খালেদ ভাই, যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী এবং আমি একজন আইনজীবী, আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেসের যে কোনো মেম্বারের। ডিসিপ্লিন ফোর্সেসের সংজ্ঞাও আছে সেই আইনে, যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি। সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার। এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় শুধু আসবে, যারা সার্ভিং আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় আসবে না। সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড, যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে, সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার। এন্ড আমার ধারণা এটার ভিত্তিতেই চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা করেছে যে এই আইনের অধীনে ওনাদের বিচার হবে। তো এই আইন নিয়েও কিছু কনসার্নস রেজ করা হয়েছে। তার মধ্যে একটা হয়েছে, আমাদের আইনের ভাষায় বলে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে ওনারা অভিযুক্ত হয়েছে, ওনারা তো এখনো কনভিক্টেড হয়নি, সেক্ষেত্রে ওনাদেরকে কি কোনো ধরনের কি বলবো শাস্তি দেয়া যাবে কিনা, এটা আরেকটা পয়েন্ট যে এই আইনটা কি আদৌ সাংবিধানিক কিনা, নাকি আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সো এখানে আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল 47-এ স্পেসিফিক্যালি হেফাজত করা হয়েছে কিছু ধরনের আইনের। তার মধ্যে কি কি ধরনের আইনের? আইনটা যদি ডিটেনশন, প্রসিকিউশন বা পানিশমেন্ট সংক্রান্ত হয়, সেটা যদি ডিসিপ্লিন ফোর্সেসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং সেটা যদি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত হয়। তো এই তিনটা বক্সই আপাতত দৃষ্টিতে আমার মনে হয় টিক করে যাচ্ছে। তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না, এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না। যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা।
যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা, মানে একটা কনফ্লিক্টের মানে একটু কনফ্লিক্টিং মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে, যেটা দেশের জন্য ওভারঅল একেবারেই ভালো হবে না। কারণ আমরা জানি এখানে অনেক ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে, যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না। সো এখন আমার মনে হয় এই কনফ্লিক্টগুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে, মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন, এগুলো কিন্তু ডায়ালগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায়। সবকিছু কিন্তু এরকম স্পিল আউট করতে যে হবে জনগণের মাঝে, যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন, সেটা ইনফ্লুয়েন্সার বলেন, সার্টেন কোয়ার্টার্স বলেন, তাদেরকে আরো খোরাক দেয়া হয় এই গুজবগুলো ছড়ানোর, এটা হয়তো ইজ নট এ গুড আইডিয়া। মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোঅর্ডিনেশনের মাধ্যমে এগুলো ইজিলি অর্গানাইজ করা যাবে। কারণ আই থিঙ্ক আর্মি থেকে বক্তব্য এসছেন, অ্যাডজুটেন্ট জেনারেল উনি বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে, তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি, এবং আর্মি চাচ্ছেন ন্যায় বিচার এদের বিরুদ্ধে। এদের ইমাম, আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটার মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইল কিনা, এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারো জন্যই স্বাস্থ্যকর হইতেছে কিনা। কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাইবো, কিন্তু আপনার কাছে কি মনে হয় যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, 5 আগস্টের পরে 1 বছরের বেশি সময়, 14 মাস 15 মাস পার হয়ে গেল, আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না? আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে, গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল? আর্মিতে তো মানে আপনার কথার ইমপ্লাইড মিনিংটা আমি যেটা বুঝতে পারি, এটা কি ডেলিবারেটলি এই যে আসামিদের ভিতরে যারা সেনা সদস্য তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনার একটা উদ্যোগ কিনা, বা এটা হয়তো অনেকে প্রশ্ন তুলছেন। এটা যারা বিচার কাজ পরিচালনা করছেন বা যারা অভিযোগ দায়ের করেছেন, তারা কোন পরিপ্রেক্ষিতে কোন অবস্থার ভিত্তিতে তারা এটাকে প্রায়োরিটাইজ করলেন, সেটার উত্তরটা আমি দিতে পারবো না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আপনার যে আরেকটা প্রশ্ন যেটা যে এটাকে আর্মি জানতো না কিনা, জানলে কি হতো, এখানে একটা জিনিস আপনার এই প্রশ্নটার ভিতর থেকে একটা খুব ইম্পর্টেন্ট উত্তর বেরিয়ে আসে। প্রথমত হচ্ছে যে আর্মির এটা জানার কোনো স্কোপ ছিল কিনা। আর্মি ইন্টেলিজেন্সের থ্রুতে অনেক কিছুই জানতে পারে, বাট ইন্টেলিজেন্সের থ্রুতে আপনি যে জিনিসটা জানেন সেটাকে কিন্তু কোথাও এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় না। এটা একটা আইনের ব্যাপার, হচ্ছে যে আমার কাছে কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমি কাউকে বিচার করতে পারি না। লাইক কেন, দেয়ার হ্যাজ টু বি এভিডেন্সেস, ডকুমেন্টারি এভিডেন্সেস অ্যান্ড অল। যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে সংস্থার ভিতরে থেকে তারা অপরাধগুলো করেছে, এই জিনিসটা আমাদের যে এজি যে বক্তব্য দিলেন সেটা থেকেও আপনারা পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে যে ওই সমস্ত সংস্থাগুলোর উপরে কিন্তু সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। এই সংস্থাগুলো সরাসরি কাজ করে, যেমন র্যাব কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ওদিকে আপনার ডিজিএফআই সরাসরি দে আর অ্যাকাউন্টেবল টু দি প্রাইম মিনিস্টার অর দি ডিফেন্স মিনিস্টার। এবং অ্যাকচুয়ালি যেটা আমাদের এজিও বক্তব্য সেদিন বললেন, যে এমনকি আমরা যদি ডিজিএফআই এর অফিসে যেতেও চাই, আমাদেরকে প্রথমে গিয়ে রিসেপশনে বসতে হয়, তারও আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। রিসেপশনে বসে থাকার পরে একজন গাইড আসবেন, উনি আমাকে এসকর্ট করে নিয়ে যাবেন ওই নির্দিষ্ট অফিসে যার সঙ্গে আমি দেখা করতে চাই। ওখানে কথা শেষ হওয়ার পর আবার আমাকে এসকর্ট করে বের করে নিয়ে আসবেন। দিস ইজ দ্য অ্যাক্সেস অফ ইভেন এ ভেরি সিনিয়র অফিস অফ আর্মি ইনসাইড ডিজিএফআই। কাজে ডিজিএফআই এর ভিতরে কি হয়েছে না হয়েছে, তারা কি করেছে না করেছে, আমরা এটা কিছু গোয়েন্দা তথ্য পেতেই পারি, বাট এগুলোর এভিডেন্সিয়াল প্রুফ বা এগুলো আর্মির পক্ষে অবটেইন করা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় যে জিনিসটা আপনি বললেন যে আর্মি এতদিন পরে কেন মনে হলো যে তাদেরকে শাস্তি দেওয়া উচিত বা তাদের একটা এলিগেশন আছে, এই প্রসঙ্গে একটা জিনিস কি, যদি আর্মি হালকা কোনো এভিডেন্সের উপর ভিত্তি করে তাদেরকে গুম কিংবা অপহরণ এগুলোর ব্যাপারে আপনারা মনে করেন যে ফোর্স কি বলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে বলা হয়, এইটার ব্যাপারে সরাসরি কোনো আর্টিকেল বা কোনো সেকশন সেনা আইনে নাই, এটা ঠিক। বাট সেনা আইনের সেকশন 59 যেটা, সেটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সিভিল অফেন্সের বিচার করতে পারেন। ওই সিভিল অফেন্সের ওই সার্টেন ওই লয়ের রেফারেন্স আপনি করতে পারেন। সে ফর এক্সাম্পল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে যে আইসিটি অ্যাক্টের যে সুনির্দিষ্ট যে ধারাটি আছে, আমাদের সেনা আইনের 59 সেকশন 59 আমাকে অ্যালাউ করে ওই ধারার রেফারেন্স দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা, এবং ওই ধারা তার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছে সেই শাস্তি যদি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হয় সেটা দেওয়ার প্রভিশনও কিন্তু সেকশন 59 এর মাধ্যমে আছে। এখন প্রশ্ন হলো, যদি আর্মি তাড়াহুড়ো করে সেনাবাহিনী এদেরকে অন্য কোনো উইক চার্জ ফ্রেমিং করে
উইক চার্জ ফ্রেমিং করে এই একই কর্মকাণ্ডের জন্য তাদেরকে একটা বিচার করে ফেলতো, তারপরে আপনি তো তাকে একই অফেন্সের জন্য আপনি তো সেকেন্ড টাইম তাকে পানিশ করতে পারবেন না। আমার যেটা ধারণা, আমার ব্যারিস্টার আরো ভালো বলতে পারবেন উনি, আমার সহ আলোচক, যে ফর ওয়ান অফেন্স ইউ ক্যানট পানিশ সামওয়ান টুয়াইস, আপনি একজনকে দুবার কিন্তু পানিশমেন্ট দিতে পারেন না। সো আর্মির যদি ইন্টেনশনটা ইল ইন্টেনশনই থাকতো, যদি এদেরকে সেফগার্ড করার কোনো ইন্টেনশনই আর্মির থাকতো, আর্মি কি করতো? আর্মি টপ লিডারশিপ করতো কি তাড়াহুড়ো করতো, একটু উইক চার্জ ফ্রেমিং করে উইদিন সেনা আইনের ভিতর তাদেরকে শাস্তি দিয়ে দিত, আপনি কিন্তু পরবর্তীতে আইসিটি তাদেরকে নিতে পারতেন না। এটা মানবাধিকার বিশ্বের কোনোখানে এটাকে অ্যালাউ করবে না যে ফর ওয়ান অফেন্স ইউ পানিশ সামওয়ান টুয়াইস, কিন্তু আর্মি সেটা করে নাই। বিকজ এখানেই হচ্ছে আর্মি ট্রান্সপারেন্সি। তারা চেয়েছে যে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কিংবা কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দিতে আর্মি মনে করেছে, যেটা আমার ধারণা, আমি তো এখন আর্মিতে জব করি না, বাট দিস ইজ হাউ উই ওয়ার্ক, আমরা আর্মিতে যখন ছিলাম এভাবেই করতাম। কারণ আইনের কাজ কিন্তু একটা অপরাধীকে শাস্তি দেওয়া, এবং এটা আপনারাও জানেন, যদি প্রয়োজন হয় 10 জন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য একজন অপরাধী ব্যক্তিকে যদি ছেড়ে দিতে হয়, দ্যাট ইজ ইভেন বেটার। কিন্তু 9 জন দোষীকে শাস্তি দিতে গিয়ে একজন নিরপরাধ লোক যাতে শাস্তির আওতা না পড়ে। সো আমাকে তো যাকে আমি আসামি বলছি বা যাকে আমি অভিযুক্ত করছি তার হিউম্যান রাইটসটাও তো আমাকে দেখতে হবে। সো আমি যেন কোনো প্রকারে একটা উইক চার্জ ফ্রেমিং করে যদি আমি তাকে একটা শাস্তি দিয়ে দেই, তখন আমার এই শাস্তি দেওয়াটার পেছনের নেপথ্যের উদ্দেশ্যটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সো আই থিঙ্ক আর্মি অত্যন্ত যৌক্তিক কাজ করেছে, যেটা যেই অন্যায়গুলো বা অপরাধগুলো সংঘটিত হয়েছে তাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে, অন্য কোনো সংস্থাতে থেকে, সেটার উপরে কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন কিংবা অনুমান নির্ভর কিছু এর উপর ভিত্তি করে তারা উইক চার্জ ফ্রেমিং করে তাদেরকে লঘু শাস্তি দেওয়ার যে উদ্যোগ নেয়নি, আমি এটাকে সাধুবাদ জানাই। এটা কিন্তু আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমি মনে করি সেনাবাহিনীর একটা শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। নেক্সট যে বিষয়টা আসছে, আমি কি মাঝখানে একটা প্রশ্ন শুধু করতে পারি ডক্টর ইউসুফ? সেইটা হচ্ছে যে আমি শুধু বোঝার জন্য একটা নাম বলতেছি। ধরেন এনটিএমসির দায়িত্বে যিনি ছিলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং কমিশন কাউন্সিল কমিটি, কি জানি না, ওই এনটিএমসির দায়িত্বে যিনি ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, আমরা কিন্তু 5 আগস্টের পরে দেখলাম মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 30 জন সার্ভিং এবং রিটায়ার্ড অফিসার আছেন, তাদের অপরাধ বা তাদের বিরুদ্ধে অভিযোগ এই জিয়াউল হাসান থেকে কিভাবে আলাদা? বা আরও যারা আর্মি অফিসার আছেন, আমার এই মুহূর্তে নাম মনে করতেছে না, সেজন্য আমি বলতেছি না, যারা মানে যারা চাকরি চলে গেছে বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা জেলখানায় আছেন, যারা আটক আছেন, এদের সাথে এই সার্ভিং অফিসারদের অপরাধ আপনি আলাদা কেমনে করছেন? মানে কেন জেনারেল জিয়াউল হাসান শুরু থেকেই কারাগারে আছেন, কেন জেনারেল কবির আহমেদ এতদিন আবার চাকরিতেও ছিলেন? মানে এটার হিসাবটা কি আসলে? উত্তরটা তো আপনি দিয়ে ফেলেছেন, কারণ জিয়াউল হাসানের এগেইনস্টে মামলা হয়েছিল, এদের এগেইনস্টে মামলাটা এখন হলো, এদের এগেইনস্টে চার্জ গঠনটা এখন হলো। এতদিন এদের এগেইনস্টে কোনো চার্জ গঠন হয়নি, এদের নামে কোনো মামলা হয়নি। সো কারণ নামে যখন কোনো মামলা না হয়, আমি কিভাবে তাকে আইনের হাতে সুপর্দ করবো? সেনাবাহিনীর হাতে তো মানে মামলা ছাড়াও আরো অনেক সেনা কর্মকর্তাকে চাকরি বাধ্যতামূলক অবসর, রিটায়ারমেন্টে বা বরখাস্ত করা বা সেনা আইনে শাস্তি দেওয়া হয়েছে কিনা, আমি কিন্তু জানি যে হয়েছে, আরো 5 আগস্টের পরে আরো বেশি। তো তাদের সাথে ইনারা কিভাবে ডিফারেন্ট? রাইট, এখন সেনা আইনে যখন কারো এগেইনস্টে আপনি কাউকে যখন শাস্তি দিতে চান, তার এগেইনস্টে একটা চার্জ গঠন করতে হয়। তো চার্জ গঠন করার জন্য যে আপনার এভিডেন্স গুলো বা যে সমস্ত কি বলা যায় এটাকে, এভিডেন্স, এটা বাংলায় কি মনে পড়ছে না, যে এভিডেন্স গুলো প্রয়োজন, সেই এভিডেন্স গুলো যখন সেনা কর্তৃপক্ষ কাছে থাকে, তখন তার একটা কংক্রিট চার্জ গঠন করে তাদেরকে আইনের আওতায় এনে কোর্ট মার্শালের মাধ্যমে, বা সামারি কোর্ট মার্শাল হতে পারে, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, ডিফারেন্ট টাইপস অফ কোর্ট মার্শালস আর দেয়ার। তো এখন অভিযোগ করার মতো যখন পর্যাপ্ত এভিডেন্স তাদের হাতে থাকে অভিযোগ গঠন করার জন্য, তখন তাদের এগেইনস্ট অভিযোগ গঠন করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। দিস ইজ মাই ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, বিকজ যখন এই ঘটনাগুলো ঘটেছে আমি কিন্তু অলরেডি সেনাবাহিনীর বাইরে, আমি আজকে 3 বছর হলো রিটায়ার করেছি। বাট আমি যেটা বুঝি যে আপনি যখন চার্জ গঠন করার মতো এভিডেন্স পাবেন, তখন চার্জ গঠন করে সেনা আইনের ওই সংশ্লিষ্ট সেকশনে গিয়ে ওই ধারা বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন। দ্যাট কুড বি তাকে চাকরি থেকে বহিষ্কার করা, বা তার এটাকে কি বলে, তার ফোর্সিবল রিটায়ারমেন্টে পাঠানো। কিন্তু যখন আপনার কাছে এভিডেন্সটা না থাকে চার্জ গঠন করার মতো, যেমন আমি আবারও বলছি, চার্জ গঠন করতে পারবেন কখন? যখন সেনা পরিধির ভেতরে থেকে সে কোনো একটা অন্যায় করেছে, যেখানে তার একাধিক আমি উইটনেস সংগ্রহ করতে পারতেছি, বা কেউ স্বপ্রণোদিত হয়ে এটাকে কমপ্লেইন করলো। সেনাবাহিনী আপনি যেটা বলছেন সর্ট অফ ইনডিফারেন্ট, যে কিছু কিছু ক্ষেত্রে একটু নিষ্ক্রিয়তা বা একটু হয়তো যেভাবে তাদেরকে জিনিসটাকে অ্যাড্রেস করা প্রয়োজন ছিল অতটা অ্যাগ্রেসিভলি বা অতটা অ্যাক্টিভলি তাকে অ্যাড্রেস করছে না।
এই অভিযোগটা আপনার মতো আমরা অনেকে ব্যাপারটা লক্ষ্য করেছি, কিন্তু আমাদের যেটা লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে এটার অন্তর্নিহিত বা আন্ডারলাইং রিজনসটা কি। আপনি জাস্ট আজকের ঘটনাটা দিয়ে খেয়াল করেন, আজকে যখন একটা সাধারণ সৈনিক বা সেনাবাহিনীর যে কোনো সদস্য সে যখন দেখছে যে আপনি একটু এখানে আমি একটু একটু প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণটা একটু বলতে চাচ্ছি, লিগাল আসপেক্টটা কিন্তু এখানে ধরবেন না আপনি। যেমন ধরেন আমরা যখন নাকি প্রথম সেনাবাহিনীতে আসি বা যে কোনো বাহিনীতে জয়েন করি, আমরা কতগুলো ওথ নেই। বাংলাদেশের সরকার, রাষ্ট্রপতি এবং সংবিধানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং আনুগত্য পোষণ করিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো আদেশ পালন এবং মান্য করিব, নিজ জীবন বিপন্ন করিয়াও, এই কথাটা বলা হয়। দ্যাট মিনস হি ইজ oath bound to lay down his life to execute an order given to him by his authority, তার উপরে যিনি আছেন। এই যে একটা অত্যন্ত অল্প মূল্যে আপনি সেনাবাহিনীর জীবনটাকে কিনে নিলেন, যে সে তার জীবনটাকেও ত্যাগ করার জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে তার সেফগার্ডটা কি? তার সেফগার্ড আছে একটাই, সেনা আইন। সে জানে এই সেনা আইনই আমার জবাবদিহিতা, এটাই আমার রক্ষা কবচ। আমার বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে, এই সেনা আইনে তার বিচার হবে, এই সেনা আইন আমাকে সুরক্ষা দেবে। দিস ইজ সর্ট অফ এ সোশ্যাল কন্ট্রাক্টের মতো বলতে পারেন, যে আমি আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি কথা দিচ্ছি, বিনিময়ে আমি কি পাচ্ছি? আই এম গেটিং প্রোটেকশন। এই বিষয়টা কেন আসছে দেখেন, আজকে একটা সাধারণ সৈনিক, আমি অফিসার জেনারেলদের কথা বলবো না, সাধারণ সৈনিক যে হয়তো আজকে টুডে অর টুমরো এই আইসি একটা আন্ডারে হয়তো তাকে বিচারের মুখোমুখি হতে হবে, তার জন্য যদি আপনি ব্যাপারটাকে চিন্তা করেন যে সে যখন নাকি একটা দায়িত্ব পালন করতে গিয়েছিল, তার সুপিরিয়র অথরিটি তাকে একটা কাজ করতে বলেছে। কি বলেছে? যে হি ইজ অ্যান এনিমি, হি নিডস টু বি কিলড। এখন ওই ব্যক্তি কোনো লেজিটিমেট টার্গেট কি টার্গেট না, সেটাকে জাজ করার ক্ষমতা একটা সাধারণ সৈনিকের নেই। আমরা অনেকে নুরেমবার্গ ট্রায়াল এবং অন্যান্য জিনিসের রেফারেন্স দিয়ে বলে থাকি যে ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ, বাট রিয়ালিটি ইজ যে আমরা যখন নাকি একটা ওয়ার ফিল্ডে থাকি, তখন মাই এনিমি ইজ এ লেজিটিমেট টার্গেট, ব্যাপারটা বুঝতে হবে। এখন আমি যেটা ওয়ারের কথা বলছিলাম, যখন হাসিনা যখন নাকি ডিক্লেয়ার করে দে আর ফাইটিং এ ওয়ার এগেইনস্ট দ্য টেররিস্ট, আমি ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, সো ক্লাসিক্যালি একাডেমিক সেন্স আমি বলতে পারি দ্যাটস এ ওয়ার। সো হি হু ইজ রিকগনাইজড এজ এ টেররিস্ট, he becomes a legitimate target for the soldier who is on ground. আমি ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। তো সে কিন্তু তাকে একটা লেজিটিমেট টার্গেট ধরে নিয়েই কিন্তু তার দিকে গুলিটা ছুড়েছে। আমি যদি এটা বলি, তাহলে সেই ক্ষেত্রে আজকে যখন তাকে আইসিটি মামলা তাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হচ্ছে, এইটা ফর দি রেস্ট অফ দি পিপল ইন দি আর্মি, তাদের হবে কি এরপর থেকে তাকে যখনই কোনো আদেশ দেওয়া হবে কোনো একটা কাজ করার জন্য, সেইটার লিগাল ইমপ্লিকেশনসটাকে আগে চিন্তা ভাবনা করার চেষ্টা করবে। যে ছোটকালে আমরা যে কবিতাটা পড়েছি, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, দেয়ার ইজ নট রিজন ওয়াই, দেয়ার ইজ বাট টু ডু অর ডাই। মানে ইউ ডোন্ট আস্ক ওয়াই, ইউ জাস্ট ডু ইট অর ইউ ডাই। মানে এই ধরনের যে একটা প্রফেশনাল আর্মির যে অ্যাটিটিউডটা থাকার কথা, তখন আমাদের প্রত্যেকটা রেজিমেন্ট ইউনিটের ভিতরে প্রচুর লয়ার তৈরি হবে, ওখানে কোনো সোলজার থাকবে না, বিকজ এভরিওয়ান উইল ট্রাই টু ইন্টারপ্রিট the order given to him from the higher up from legal perspective. এই যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই যে আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গাতেই যেভাবে অ্যাক্ট করা প্রয়োজন ছিল প্রোঅ্যাক্টিভলি, ওইভাবে অ্যাক্ট করছে না, বিকজ প্রবাবলি তাদের মনের ভিতরে একটা ফিয়ার কাজ করছে, আজকে আমি এই কাজটা করতে গিয়ে পরবর্তীতে আবার কোন আইনে আমাকে ধরে ফেলা হয়, আমাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সো দিস ইজ প্রবাবলি অ্যাক্টিং এজ একটা বার, একটা ইয়ে হিসেবে কাজ করছে এখানে, একটা তাদের সাইকোলজিক্যাল আমার মনে হয় একটা ফিয়ার হিসেবে কাজ করছে। আমার মনে হয় আপনার এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি বুঝতেও পারছি এবং আমি আসলে একমত পোষণ করি। আমি ব্যারিস্টার ইমামের কাছে একটু জানতে চাইবো যে ব্যারিস্টার ইমাম, আপনি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে থাকার পরে আপনি এটাকে কিভাবে দেখেন, এবং আপনি এই সেনাবাহিনী সহ যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করতেছেন তাদেরকে ইলেকশনে ফিট মনে করেন কিনা, সামনের ইলেকশনের আইন শৃঙ্খলা রক্ষা করা? জি, ইনফ্যাক্ট এই ব্যাপারে তো খালেদ ভাই আমার একটা মোটামুটি শক্ত অবস্থান আছে। সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে সেনাবাহিনী মানে একেবারে অপরিহার্য, কারণ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি, যে কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া। এবং সেনাবাহিনীর আমি আশা করি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কন্টিনিউ করবে আপ আনটিল ইলেকশন, কারণ না হলে আমার মনে হয় না এই সরকার একটা ল অ্যান্ড অর্ডার বজিয়ে রাখতে পারবে নির্বাচনের সময়। সো একেবারে অপরিহার্য, আমার মনে হয় সেনাবাহিনীর ফুল সাপোর্ট আমাদের দরকার হবে। মানে আমাকে যে কথা একটা ভদ্রলোক বারবার বলতেছেন, ওনার নামে এক কনসার্ন সিটিজেন, তিনি বলতেছেন যে জেনারেল ওয়াকার আপনাকে কয়টা প্যাকেট পাঠিয়েছেন খালেদ মহিউদ্দিন, বলার সৎসাহস কি আছে? জি আছে, একটাও না। থ্যাংক ইউ। আমি একটু ডক্টর ইউসুফ আপনার কাছে একটু জানতে চাই।
আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা মনে পড়ছে যে আপনি বলছিলেন যে দি রিলেশনশিপ বিটুইন দি চিফ, আর্মি চিফ, আর হ্যাঁ প্রথমটা বলেছেন ডিজিএফআই কে নিয়ন্ত্রণ করছে। ডিজিএফআই কে নিয়ন্ত্রণ করছে, এটা আপনি এর উত্তর আপনি আমার কাছ থেকে কিভাবে আশা করছেন? মানে ডিজিএফআই একটা সিক্রেট অর্গানাইজেশন, দে আর সাপোজ টু ওয়ার্ক ভেরি কোয়াইটলি এন্ড সিক্রেটলি। আইডিয়ালি দে আর সাপোজ টু হিস্ট্রিক ভাবে, মানে আমি যতটুকু বুঝি যে গঠনতন্ত্র অনুসারে উনার শুধু সরকার প্রধানকে নিয়ন্ত্রণ মানে রিপোর্ট করার কথা, কিন্তু এই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে ডিজিএফআই কে নিয়ন্ত্রণ করতেছে সেনা প্রধান। মানে এইটা কি বাস্তবে সম্ভব কিনা, এটাই আমি শুধু আপনার কাছ থেকে কি মনে হয় সেটা জানতে চাইছিলাম। না, আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই কথাটা বলছেন, যদি ডিজিএফআই কে সেনাপ্রধান কন্ট্রোল করেই থাকতেন, জাস্ট হাইপোথেটিক্যালি আমি বলি, তাহলে প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস এটাকে মেনে নেবেন কেন? বিকজ ডিজিএফআই ইজ হিজ বেবি, এটা তো ওনার মেনে নেওয়ার কথা না। কাজে যারা ছড়াচ্ছেন, কেন ডক্টর ইউনুস কি কখনো বলেছেন কাউকে, কোনো পাবলিক বিবৃতি দিয়েছেন যে ডিজিএফআই আমার কথা শুনে না, ওরা জেনারেল ওয়াকারের কাছে যাচ্ছে? উনি কখনো বলেননি। এই কথাগুলো স্পেকুলেটিভ রিমার্কস। দিস ইজ হোয়াট আই এম সেইং ফ্রম দি ভেরি বিগিনিং। এই যে কতগুলো অনুমান নির্ভর কতগুলো জিনিস ছড়ানো হয় যে ডিজিএফআই ইজ ভেরি ওয়েল, এটা প্রধান উপদেষ্টা, যখন নাকি দেশে প্রধানমন্ত্রী থাকেন তখন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে ডিজিএফআই এই সংস্থাটা। তারপরে সিমিলারলি যেরকম এনএসআই ডিজিএফআই দুটোই আপনার প্রধান আন্ডারে থাকে। আর্মি সেনাপ্রধানের আন্ডারে থেকে আর্মি সিকিউরিটি ইউনিট নামে একটা অর্গানাইজেশন, উইচ ইজ এটা পুরোপুরি একটা আর্মিদের অর্গানাইজেশন, এটা ইন্টারনাল সিকিউরিটি এনশিওর করার জন্য। এখন যারা এই গুজবটা ছড়াচ্ছেন তারাই উত্তর দিক, তাদের কাছে কি প্রমাণ আছে? ডক্টর ইউনুস কি কোনোদিন অভিযোগ করেছেন যে উনি কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না, ডিজিএফআই ওনার কথা শোনেন না, এমন কোনো অভিযোগ উনি করেননি? আমরা এই স্পেকুলেটিভ রিমার্কস গুলো কেন করছি? এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে দূরত্বের কথাটা যেটা বলা হচ্ছে, দুটো যে সেনা লিডারশিপের, আর্মি লিডারশিপের সঙ্গে দেশের পলিটিক্যাল লিডারশিপের বা যে এখন যে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব আছে কিনা, সত্যি কথা বলতে কি অন দি ফেস অফ ইট আমার তো মনে হয় না কোনো দূরত্ব আছে। যদি ইমপ্লাইড কোনো অ্যাকশন বা কোনো কিছু দেখে মনে হয় যে ওনাদের কথার ভিতরে কোনোখানে কারো মনে হয় যে এখানে সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে, তো সমন্বয়হীনতা যেটা হয় আপনার, আমি যেটা মনে করি, ডক্টর ইউনুস বিং দি এই মুহূর্তের রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে, সরকার প্রধান হিসেবে, ওনাকে অনেকগুলো পোর্টফোলিও দেখতে হয়, অনেকগুলো। তার ভিতরে একটা ছোট্ট একটা হচ্ছে আপনার মনে করেন প্রতিরক্ষা বা মনে করেন আর্ম ফোর্সেস। তো এখন আমরা সাধারণত যেটা দেখে থাকি, ওনাকে তো প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা উপদেষ্টা, প্রত্যেকটা সংস্থাকে ওনাকে সময় দিতে হয়। সেদিক থেকে লজিক্যালি ক্যালকুলেট করে আমার যেটুকু মনে হয়, যতদিন পর পর সেনাপ্রধানের সঙ্গে মানে ওনার একটা ফিজিক্যাল মানে অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত, সেদিক থেকে তো আমার তো মনে হয় ফ্রিকোয়েন্সি যেটা দেখতে পাচ্ছি এর ভিতরে কোনো অ্যাবনর্মালিটি কোনো কিছু দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি সেনাপ্রধান এর চেয়ে বেশি সময় প্রধান উপদেষ্টার কাছে পাওয়ার কথা না, আমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, বিকজ হি হ্যাজ টু ডিল উইথ সো মেনি থিংস। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কি এমন কোন পরিস্থিতি দেখেছি যেখানে ডক্টর ইউনুস কোন একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং জেনারেল ওয়াকার তার ঠিক অপোজিট বা তার সঙ্গে সাংঘর্ষিক, যেটা মনে হতে পারে যে which might question his loyalty, এরকম কোন একটা আছে? এটা হচ্ছে যে অনেকটা এরকম যে সেনাপ্রধান একটা সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হবে এবং সেটাই চান। সে সময় পর্যন্ত ডক্টর ইউনুস পরিষ্কার করে কোনো টাইম বলা হয় নাই। অনেকেই বলতেছেন তিনি 5 বছর, 10 বছর, 2 বছর থাকলে ভালো হয়। অনেকে এইটা বলেন যে সেনাপ্রধানের চাপে ডক্টর ইউনুসকে ডিসেম্বর, ফেব্রুয়ারি এগুলি মানতে হয়েছে বা তার সরকারকে। এটাকে আমি, যদি উনি যেটা বলেছেন যে 2 বছরের মধ্যে বা যে সময়ের মধ্যে ইলেকশন হলে ভালো হয়, উনি যেটা মন্তব্য করেছেন, এটাকে আমি অ্যাবসলিউটলি প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। এটা কোনো পলিটিক্যাল কমেন্ট না। আমি নিজেও একজন এক্স রিটায়ার্ড মিলিটারি অফিসার হিসেবে আমরা যেটা ফিল করছি প্রতিটা দিন, যত বেশি দিন আমার একটা সৈনিক, যে দায়িত্বটা তার না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেনাবাহিনী না। আমরা কিন্তু ওই যে যেটাকে বলে ব্ল্যাঙ্ক ফায়ার করার কিন্তু আমাদের কথা না, উই শুড টু কিল। দিস ইজ হোয়াট ইজ সাপোজ টু বি দ্য রোল অফ আর্মি। কিন্তু আর্মি কিন্তু দেশের বহিঃশত্রুর এগেইনস্টে ফাইট করার কথা। সে যখন এক শত্রু এক বুলেট একটা গুলি করে এক শত্রুকে ফেলে দিবে, কিন্তু এখানে তাকে ডিল করতে হচ্ছে দেশের জনগণের সঙ্গে, যেটা কিন্তু আপনার বেসিক্যালি পুলিশের করার কথা। পুলিশ আজকে যেহেতু ইনএফেক্টিভ অবস্থাতে আছে, তাই সেনাবাহিনীর সাহায্যটা আমরা এখানে নিচ্ছি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী যত বেশি দিন আপনার ক্যান্টনমেন্টের বাইরে থাকে, তাদের ভিতরে কিছু পলিউশন ঢুকে যায়, যেগুলো আদারওয়াইজ সেনাবাহিনীর কালচারে নেই। যে দুর্নীতি বা অন্যান্য যে জিনিস আমরাও দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, 2-1 অফিসার কিংবা বিভিন্ন জায়গাতে দুর্নীতি প্রতীকে তারা ধরা পড়ছে। এটা কিন্তু সিনিয়র লিডারশিপের জন্য একটা বিগ কনসার্ন। তারা সবসময় চাইবে যে যত কম এদেরকে
বাইরের সোসাইটিতে এক্সপোজ রাখা যায় ততই আমাদের সেনাবাহিনীর জন্য মঙ্গল। সেই দিক থেকে উনি বলতে পারছেন যে 2 বছরের মধ্যে ইলেকশনটা হয়ে গেলে ভালো হয়, ইন এ সেন্স যে আই উড লাইক টু শর্টেন দি টাইম দ্যাট মাই পিপল রিমেইনস এক্সপোজড টু দি সিভিল সোসাইটি। দ্যাট ইজ দি পারপাস। এটা কোনো পলিটিক্যাল রিমেন্স হিসেবে আমি দেখছি না, ইজ অ্যাবসলিউটলি প্রফেশনাল ভিউ। ডক্টর ইউসুফ আপনাকে ধন্যবাদ। আমার শেষ প্রসঙ্গ ব্যারিস্টার রাশনা ম্যামের কাছে, সেটা হচ্ছে যে সম্প্রতি উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ খুব আলোচনায় আসে। যে সরকার গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে তাদের সেফ এক্সিটটা নিয়ে আসলে কথাটা প্রথমে বোধহয় আমার যদ্দূর মনে পড়ে শুরু করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যে উপদেষ্টাদের নাকি সেফ এক্সিট নিয়ে ভাবা উচিত। আপনি আসলে এটা কীভাবে দেখেন, মানে সেফ এক্সিটের ইয়াটা কেন আসতেছে? তারা একটা ক্রান্তিকালে ক্ষমতায় আসছিলেন, তারা ছিলেন, তাদের মানে আমরা সবাইকে একটা না একটা সময় পালায় যাব আসলে, বা সেফ এক্সিট খুঁজবো, মানে ঘটনাটা কি আসলে? জি, ঘটনাটা তো সেফ এক্সিট একটা মানুষ কখন খোঁজে, যদি সে ক্ষমতায় থাকাকালীন কোনো অপকর্ম করে থাকে, যদি আইন ভঙ্গ করে থাকে, করাপশনে লিপ্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রেই সেফ এক্সিট খোঁজে। সো এখন আর সেফ এক্সিট খোঁজার আরেকটা কারণ হচ্ছে এই যে আমাদের এখানে রেজিম চেঞ্জ হলে তো আমরা দেখছি কি হচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা রাজনৈতিক সরকারও না, তারা থাকাকালীনও তো ওই যে প্রতিহিংসামূলক কাজকর্ম আমরা দেখেছি, যে মিথ্যা মামলা, ভুয়া মামলা, ঝড় তুলে ফেলেছে, এই ধরনের জিনিস। সো এই কারণেই হয়তো সেফ এক্সিটের কনসেপ্টটা আমাদের মতো একটা দেশে প্রযোজ্য, যে প্রথমত কিন্তু আইডিয়ালি যদি অপকর্ম করে থাকে তাহলে হয়তো ন্যায় বিচারের সম্মুখীন সে হতে চায় না, তখন সে সেফ এক্সিট খুঁজবে। এখন ওনারা আদৌ কেউ কোনো অপকর্ম করেছে কিনা সেই তথ্য তো আমার কাছে নেই, বাট আমার ধারণা এই কনটেক্সটেই কথাটা উঠেছে যে যদি করে থাকে তাহলে সেফ এক্সিট, কারণ নির্বাচন যদি হয় এবং সরকার পরিবর্তন যখন হবে তখন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। না মানে আমি কোন শব্দটার দিকে একটু জোর দিতে চাচ্ছিলাম ম্যাম, মানে সেফ, মানে আমি যদি অপকর্ম করছি কি করি নাই সেটা তো বাংলাদেশের আদালত বিচার করবে, নাকি আমি একটা মবের মধ্যে পড়বো, যেটা আপনি প্রথমে শুরু করছিলেন যে আসলে এই মানে আইন হাতে তুলে নেওয়ার যে প্রক্রিয়া। কারণ হচ্ছে যে সেফ এক্সিট আমি অপকর্ম না করলেও আমার দরকার হইতে পারে, কারণ আপনি যদি আমার নামে একটা অপবাদ দিতেই থাকেন তখন তো আমি আসলে মানে এইটা আপনি কিভাবে দেখেন যে মানে আমরা একটা আইন বা মানে আপনি যে দিকটা, আপনি আরেক দিকটা দেখছেন, আরেকটা হচ্ছে যে না আমি অপকর্ম করিনি, আমার যা করার কথা আমি আমার দায়িত্ব সৎভাবে পালন করেছি, সংবিধান মেনে আইন মেনে করেছি, কিন্তু এই প্রসেসে আমি অনেককে খেপিয়েছি, যারা যদি নির্বাচন হলে তারা যদি ক্ষমতায় আসে তারা আমার বিরুদ্ধে তখন অ্যাকশন নেবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আরেকভাবে দেখা যায়। এখন এই উদ্দেশ্যে বা এই প্রেক্ষাপটে তো কমেন্টটা করেনি আমি যতদূর জানি, মানে এই কমেন্টটা মিডিয়াতে যেভাবে ছড়িয়েছে যে ওনারা অপকর্ম করেছে এজন্য ওনারা ভাগবেন যদি সরকার চেঞ্জ, মানে নিজেরা নিজেদেরকে শাস্তি দিয়ে নির্বাচনে চলে যাবেন, মানে আখের গুটিয়ে নিচ্ছেন বাইরে। আশা করি তা হবে না, আশা করি এরকম কিছু বের হবে না এই সরকার যখন চলে যাবে। আমরাও এরকম আশা করতে চাই। যাই হোক, শেষ করার আগে আমি একটা কথা বলি। আমার বন্ধুদের মধ্যে একজন লিখেছেন যে আপনি শুধু আপনার নামে যেগুলি সমালোচনা করা হয় সেগুলি কেন পড়েন, অনেকে তো প্রশংসাও করে। হ্যাঁ ঠিক, অনেকে প্রশংসাও করে, কিন্তু আমি সমালোচনাগুলি বা প্রশ্নগুলি একটু পড়তেই চাই আলাদা করে, যারা সব প্রশ্ন করেন তারা তো করেনি। অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেকগুলি বিষয় নিয়ে ডক্টর আব্দুল্লাহ ইউসুফের কাছে থেকেও জানতে পারলাম। তিনি সরাসরি আসলে অনেকগুলি কথাই বলেছেন, তার মতামত দিয়েছেন। ব্যারিস্টার রাশনা ইমাম আজকে আইনগতভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে কোনটা নিয়ে তিনি কি মনে করেন, অর্থাৎ এই সামরিক বাহিনীর লোকদের কোথায় বিচার হওয়া উচিত এবং আইন এবং বিচার আমরা এখন কোথায় দাঁড়িয়েছি সেটিও আপনাদের দুজনের মাধ্যমে আমরা অনেক সুন্দর করে জানতে পারলাম। সেজন্য আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ।